এর মধ্যে কিছু গয়নার টাকা আছে। আশা করি এই গয়নার টাকা দিয়ে তোমার চলে যাবে। আর যদি এর থেকেও বেশি লাগে আমি তাহলে তোমায় পাঠিয়ে দেব। শুধু তুমি এই বাড়িতে আর এসো না। কিন্তু মা, তোমাকে আমার একটাই অনুরোধ, তুমি শুধু আমার ছেলেটাকে ভুলে যাও, তাতেই তোমার মঙ্গল আর আমাদেরও মঙ্গল। বৌমা, কি করছো কি বৌমা? তুমি তুমি কি পাগল হয়ে গেলে? পিসিমা, আমাকে কিন্তু আমার নিজের সংসারটাকেও বাঁচাতে হবে। এখন আমি যেটা করছি সেটা সুস্থ মাথাতেই করছি, কথায় কিন্তু কথা বাড়ে। তাই আমার মনে হয় আপনি এ ব্যাপারে আর কোনো বাধা না দিলেই বোধহয় ভালো করবেন। আমি চাই না এই নিয়ে নতুন করে আর কোনো অশান্তি হোক। এই মুহূর্তে তিনি ঘুমোচ্ছেন, আর এখানকার কথা যদি ওনার কানে একবার যায় তাহলে কিন্তু আমার সংসারে অশান্তির ঝড় উঠবে, আর সেটা হোক আমি কোনোভাবেই চাই না। দেখো ঠাকুর, দেখো, এই টাকার গয়না নিয়ে যেন এই পোড়া মুখেটা এখান থেকে বিদায় হয়। এখানে যেন যেচে না বসে। 100 দিন নিয়ে ঘর করছে, আর একটা যেন ঘাড়ে না চাপে। দেখো ঠাকুর, দেখো দেখো। আমার দিক থেকে যা যা করার আমি সবটাই করেছি, এবার তোমরা আসতে পারো। আমার পক্ষে এর থেকে বেশি আর কিছু করা সম্ভব না। আপনি কটার টাকা আর গয়না দিয়ে আমার মেয়েকে বিদায় করতে চাইছেন বেয়ান? তা হবে না, ও এ বাড়ির বউ। অপরাধ নেবেন না মা। আপনি কি আমার স্মৃতির সিঁদুর এই গয়না আর টাকা দিয়ে কিনতে চাইছেন? কিন্তু আমার স্বামীর দেওয়া এই স্মৃতির সিঁদুর আমার কাছে এতটাই অমূল্য যেটা কোনো টাকা বা গয়না দিয়ে কিনতে পারবেন না। এই স্মৃতির সিঁদুরের কাছে এই গয়না টাকা সব তুচ্ছ মা। আপনি আমাকে ভুল ভেবেছেন। এ কটা টাকা আর গয়নার লোভে আমি এ বাড়িতে পা রাখিনি। আমি এই বাড়িতে এসেছি এই বাড়ির বড় বউয়ের অধিকার চাইতে, টাকা বা গয়না চাইতে নয়। কিন্তু আপনাদের বাড়িতে তো কত দাসীবাদীরা আছে, আমিও না হয় তাদের মতো এই বাড়ির এক কোণে পড়ে থাকবো। তবু যে এটাই আমার শ্বশুর ঘর। কিন্তু স্বামী আর শ্বশুর ঘরের অধিকার থেকে নিজেকে যে কিছুতেই বঞ্চিত রাখতে পারবো না। বেয়ান, আপনাদের ঘরে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। মেয়ে আর এখন আমার নয়, ও আপনাদের গৃহলক্ষ্মী। লক্ষ্মী হিসেবে যদি নাই মানেন তাহলে দাসী হিসেবে ঘরের এক কোণে ঠাঁই দেবেন। এখন আরও আমার দায়িত্ব নয়, আপনাদের বউ, আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। আমি চললাম। এ কি অদ্ভুত কথা! বাড়ি বয়ে এসে এভাবে ঝগড়া করে মেয়েকে রেখে দিয়ে চলে যাচ্ছ, মানেটা কি? আমি আর বিয়েওয়ালা মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারছি না। মেয়ের যখন জন্ম দিয়েছিলে তখন কি করে খাওয়াবে সেটা ভাবনি? ভেবেছি বলেই তো মেয়েকে সুপাত্র দান করেছি। এখন আমার দায়িত্ব শেষ। থাক থাক থাক, কথায় কথা বাড়ে। থাক থাক বৌমা, বৌমা আমি বলি কি, তুমি একবার হরর সঙ্গে কথা বলো। তুমি বলো, বুঝিয়ে বললে নিশ্চয়ই একটা কিছু উপায় বার হবে। আমি কথা বলবো? আপনি তো জানেন পিসিমা, প্রফুল্লর নাম শুনলে উনি কতটা রেগে যান। দেখো বৌমা, যদিও তুমি আমাকে এ ব্যাপারে কথা বলতে বারণ করেছো, কিন্তু এবারের বয়োজ্যেষ্ঠ হিসেবে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে প্রফুল্লর এই চাওয়াটাকে তুমি ফেলে দিতে পারো না। এই যে এতদিন পরে মেয়েটা এসে যা চাইছে, তুমি কি তাকে অস্বীকার করতে পারো? আমি তো তোমাকে চিনি বৌমা, আমি জানি তোমার মায়ের মন
কখনোই চাইছে না যে প্রফুল্লকে এখান থেকে সরিয়ে দিতে। তাছাড়া দেখো, নাত বউয়ের যে অভাব, সেটাকে কি আমরা পারছি কখনো অস্বীকার করতে? এটা তোমাকে মেনে নিতেই হবে। গেল যা, ভিখারির মেয়েটা দেখছি একদম ঠিক না। পিসি ঠাম্মাকে ঠিক বশ করে নিয়েছে, শাশুড়ি ঠাকুরন ওকে তাড়াতে পারছে না, একদম ইটুলির মতো লেগে থাকতে চাইছে। কিন্তু আমার নামও নয়নতারা। আমাকেই দেখছি, যা করার করতে হবে। এই প্রফুল্ল মুখপুরি যদি ডালে ডালে চলে, আমি চলি পাতায় পাতায়। বাবা মশাইয়ের কাঁচা ঘুমটা ভাঙিয়ে এই মুখপুরির নামে বিষ ঢালতে হবে। তারপর দেখি কতক্ষণ টেকে এই বাড়িতে। কুলোর বাতাস দিয়ে যদি না বের করেছি, আমার নাম নয়নতারা না। দেখো, তোমাদের কিন্তু আমি শেষবারের মতো বলছি, যা হবার নয় সেটা নিয়ে আর জেদ করো না। কি হবে আর কি হবে না সেটা আপনারা বুঝবেন। আমি ওকে পৌঁছে দিতে এসেছিলাম, আমার কাজ শেষ, আমি আসি। আপনাদের বউ আপনারা মারবেন কাটবেন সেটা আপনারা বুঝবেন। তুই জেদ করেছিলিস মা, সেই জন্য তোকে ছেড়ে দিতে এলাম। এরপর কি হবে মা বিশালাক্ষী জানে। এ তো বেশ কাণ্ড, সত্যি সত্যি মা মেয়েকে রেখে দিয়ে এখানে চলে গেল। আমি কি করি এখন? শোনো, আমি 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 বলছি, আমি বলি কি, একটু শান্ত হও। তুমি তুমি একটু হরর কাছে যাও, ওকে একটু বুঝিয়ে বলো। কিছু তো একটা উপায় বার করতে হবে। অগত্যা, আর তো কোনো উপায় নেই। সত্যি তুমি বাছা বেশ মেয়ে তো। বিশ্বাস করুন মা, স্বামীর ভিটেতে আশ্রয়টুকু ছাড়া আমার আর কিচ্ছু দাবি নেই। আপনারা যা বলবেন তাই শুনবো, যেমন রাখবেন তেমন থাকবো। শুধু আমায় তাড়িয়ে দেবেন না। আপনার দুটি পায়ে পড়ি মা, আমাকে তাড়িয়ে দেবেন না। আমাকে তাড়িয়ে দিলে যে আমার আর কোনো গতি নেই। আরে করো কি পা ছাড়ো। দেখো বৌমা, আমি ওকে চাই যে তুমি চলে যাও, কিন্তু আমি যে কি করি। হ্যাঁ, এই সংসারটা আমার হলেও সংসারটা তো চলে একজন পুরুষ মানুষের কথায়। আমি সেখানে। ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো দেখি। আমি তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে একবার কথা বলে দেখি কি ব্যবস্থা করা যায়। কি যে করি। পিসিমা, পিসিমা, আপনি চলুন তো আমার সঙ্গে। আপনার ওখানে থাকাটা বিশেষ জরুরি। চলো চলো, আমি যাচ্ছি। একটা হিললে তো করতেই হবে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। চলো চলো চলো। এভাবে সরাসরি বাবা মাসের ঘুম ভাঙিয়ে কিছু বলা যাবে না, তাহলে আবার মা পিসি ঠাকুমার চক্ষু সুলভ। একে তাদের সাথে আমার বনিবনা হয় না। আমাকে অন্য উপায়ে বাবা মশাইকে বলতে হবে প্রফুল্লর আসার কথা।
ও ওই আরে এইভাবে বাসন ফেললো কে? হ্যাঁ, কে বাসন ফেললো? কতবার বলেছি যে আমার বিশ্রামের মাঝে এইভাবে শব্দ না করতে। দাঁড়া তো, দাঁড়া, ভালো কথার মানুষ নস তোরা, দেখাচ্ছি মজা। কোথায় গেলি? এই এ কি, তুমি এখানে কি করছো? আরে বাড়িতে তো বাসন ধোয়া মাজার আলাদা লোক আছে। তুমি জানো না এই সময় আমি বিশ্রাম করি? দিলে তো আমার ঘুমটা ভাঙিয়ে। জানি বাবা, আমার কপালটাই মন্দ, নাহলে বাসনগুলো ঠিক এখানেই পড়বে কেন? আমি সংসারের ধাঁচের মতো কেটেও আপনাদের মন পাই না। তবুও তো শ্বশুর ঘর বলে মুখ বুঝেছিলাম এতদিন, সেটাও বোধহয় আমার কপালে সইল না। এবার হয়তো আমাকে বাড়ি ছেড়ে চলেই যেতে হবে। কেন? কেন তোমাকে চলে যেতে হবে? কেন? কি করেছো কি তুমি? আমি কিছু করিনি বাবা, কিন্তু যাকে তাড়িয়ে আপনি আমাকে এই বাড়িতে এনেছিলেন, সে প্রফুল্ল তো আবার ফিরে এসেছে। কি বলছো কি তুমি? সে আবার ফিরে এসেছে? আমি তাকে তাড়িয়ে দেওয়ার পরেও এ বাড়িতে পা রাখার সাহস হয় কি করে? সে একা আসেনি বাবা, তার মাও এসেছে। আমি তো শুনেছিলাম তার মা নাকি কুলোটা। বাড়িতে মা দুর্গা এসে গেছে, তখন কি না কুলোটা। এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো দুজনকে। গিন্নি, গিন্নি, কোথায় গেলে গিন্নি? কি হয়েছে? কি হয়েছে মানে এসব কি শুনছি আমি? সেই কুলোটার মেয়ে নাকি আবার এ বাড়িতে এসেছে, সঙ্গে আবার তার মা। এটা কি করে হলো? কোন সাহসে তারা এই কাজ করতে পারলো? কি করে ঢুকলো তারা? কে তাদের ঢুকতে দিল বলো? কে? আমি নয়, ঘুমোচ্ছিলাম, তোমরা তো জেগেছিলে। খেলে তখনই তাকে ঘাড় ধাক্কা দিয়ে কেন বের করে দাওনি? অত রাগ করছেন কেন? আগে আগে আমার কথাটা শুনুন, একটু ঠান্ডা হন না। কি 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 শুনবো কি তোমার কথা? আগে ওদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, তারপর বাকি কথা শুনবো। দোহাই আপনার, আপনি এই কাজ করবেন না। ওই মেয়ে কিন্তু। শোনো 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 গিন্নি, আমি ওই মেয়ের হয়ে কোনো সাফাই শুনতে চাই না। আজ ওকে আমি এমন শিক্ষা দেব, আর কোনোদিন এ বাড়ির চৌকাট মারাতেও সাহস করবে না। কি করছিস হলো? তুই শোন আমার কথা শোন। তুই প্রফুল্লকে তাড়ানোর আগে আমার একটা আমি কোনো কথা শুনতে চাই না পিসিমা, আমার পথ ছাড়ো। আমার আরে বাবা, এটা তো মানে জমিদারি সেরেস্তা নয়, এটা হচ্ছে গেরস্ত বাড়ি। এখানে তো একটা নিয়ম কানুন সবকিছু আছে। বল, তুই যদি সংসারের মঙ্গল চাস, তুই বৌমার কথাটা শোন। আমি তোর কাছে হাত জোড় করছি, তুই আমার একটা কথা শোন। শুনুন, আপনি একটু এদিকে আসুন তো। এদিকে একটু আসুন, এদিকে আসুন বলছি। কি হলো? যা বলার তা তো বলে দিয়েছো, আবার এখানে দাঁড়িয়ে আছে কেন নয়নবু? তুমি এবার এখান থেকে যাও, তোমাকে আর এখানে দরকার হবে না, যাও। আপনি খুব সুন্দর মায়ের বিগ্রহ করছেন। এ কি দেখছো মা? মূর্তি গড়তাম পদচিহ্ন গ্রামের জমিদার মহেন্দ্র রায়ের আমলে। সে রাজাও নেই, সে রাজত্বও নেই। এখন তো হরবল্লভ রায় মশাই জমিদার। ওনার ইচ্ছে মতো, ওনার পছন্দ মতো মূর্তি গড়তে হয়। মূর্তি আমি গড়ি ঠিকই, কিন্তু আগের মতো আর আনন্দ পাই না। তবুও আমি মূর্তি গড়ি কেন জানো মা? এই মূর্তি গড়ার মধ্যে দিয়ে আমি মাকে অঞ্জলি দিই। আচ্ছা, মায়ের চোখ কবে আঁকা হবে? মহালয়ার দিন। সেই দিন দেখবে এই নরেন পটুয়ার হাতের জাদু।
মায়ের চোখ আঘাতই হলো আসল। সেদিন দেখবে মা কেমন জীবন্ত হয়ে উঠেছেন। মহালয়া, ততদিন কি এ বাড়িতে ঠাঁই হবে আমার? আমি এ বাড়িতে থাকবো কি থাকবো না সব নির্ভর করছে বাবা মশাই এবং মায়ের উপর। তারা না চাইলে আমার এ বাড়িতে ঠাঁই হবে না নরেন জ্যাঠা। দেখো মা, কে কোথায় ঠাঁই পাবো না পাবো আমরা কেউ জানি না, সবই মায়ের ইচ্ছে। তুমি আমি চাইলেও হবে না। তুমি বরং মায়ের কাছে প্রার্থনা করো। তবে তোমায় একটা কথা বলি মা, অন্যায় অবিচার আর যত আসরিক শক্তিকে বিনাশ করতে মা দুর্গার আবির্ভাব হয়েছিল। তোমাকেও তেমনি অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়তে হবে মা। এই যুগে অসুর কম নেই। বৌমনি, তুমি কিছু খাবে গো? তোমার খুব খিদে পেয়েছে তো? না, কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে। শোনো, তোমাদের ছোট কর্তা কোথায় জানো কুন্দ? সে তো আমি জানি না গো। তিনি যে কখন আসেন কখন যান কে জানে। ও অবশ্য আজকে দুপুরবেলা খেয়ে কোথায় বেরিয়ে গেলেন, কখন ফিরবে কে জানে। তেনার তো আবার বাড়িতে মনই বসে না। আমাকে এবার ডাকছেন কেন? ডাকছিলেন? আরে চলো, দাঁড়াও এখানে। এ কি, দরজা বন্ধ করলে কেন? তোমার সঙ্গে দুটো কথা বলবো বলে। তুমি কে? তোমার নাম কি ভাই? আমার নাম সাগর। তোমার সতীন গো। সতীন? তুমি তবে সেই যার কথা আমি শুনেছি? তুমি কার কথা শুনেছিলে তা আমি জানি না। আমি শুধু জানি তুমি আমার সতীন, আমার দিদি। এসো না, এসো 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 এসো। আরে বসো না এখানে, বসো বসো। দিদি? দিদি নয় তো কি? দেখো, তুমি আমার থেকে বয়সেও বড়, আর তার উপর তুমি এবারে বড় বউ। তুমি তোমার দিদি হলে, তাই না? তুমি আমায় চিনলে কি করে ভাই? তুমি যখন শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছিলে তখন আমি তোমাদের কথা আড়ি পেতে শুনেছি। ওমা, সে কি? আমি তোমার সতীন,
আমি এই বাড়িতে থাকতে এসেছি শুনেও তোমার রাগ হলো না? তুমি ভারী মিষ্টি মেয়ে গো। তুমি বলছো বটে, কিন্তু তিনি তো আমার দিকে ভালো করে দেখেনও না। এমন চাঁদপানা মুখ যার, এমন মিষ্টি ব্যবহার যার, তার দিক থেকে তো কেউ মুখ ফিরে থাকতেই পারে না। তিনি তো সারাক্ষণ তোমার কথাই ভাবেন। জানো দিদি, তোমার কত গল্প শুনেছি তার মুখে। তোমাদের কিভাবে দেখা হলো, বিয়ে হলো, এমনকি তোমার দুল হারানোর গল্পটাও। সত্যি খুব বড় মন তোমার। খুব সহজে মানুষকে আপন করে নিতে পারো তুমি। তুমি আমার সতীন নও সাগর, যেন আমার বোন। তোমার হাতেই বুঝি এই সংসার? তুমি বুঝি এনার ঘরণী গৃহিণী? আমি তুমি এখানে? তোমাকে সবাই বাড়িময় খুঁজে বেড়াচ্ছে। এটা তো আমার শ্বশুর বাড়ি, আমি এসেছি আমার স্বামীর কাছে। প্রফুল্ল, তুমি এসেছো? চলো 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 পাল্টা